হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আমার মুখটা দেখে আজকে একটু ইরিটেটেড মনে হচ্ছে হয়তো, কারণ আমি ছিলাম অ্যাকচুয়ালি। আমরা সানডেতে বেরিয়েছিলাম দিল্লি ঘুরতে। ইয়েস, এই গরমে, যেখানে আমি এই রকম গরম সহ্য করতে পারি না, আমি মাকে আর প্রীতমকে নিয়ে বেরিয়েছিলাম দিল্লি ঘুরতে। বলা যায় যে ওরা আমাকে নিয়ে বেরিয়েছিল, বিকজ আমার যাওয়ার একদম ইচ্ছে ছিল না। আসলে তার আগের দুদিনই খুব ভালো ওয়েদার ছিল, বৃষ্টিও হয়েছিল, তো আমরা ভেবেছিলাম যে সানডেতেও তাই হবে এবং দেখাচ্ছিল যে ওয়েদার ভালোই থাকবে। টেম্পারেচার মোটামুটি 32-33 ডিগ্রি ছিল, কিন্তু হিউমিডিটি এক্সেসিভ ছিল। শীতকাল ছাড়া না দিল্লি ঘোরা একদম উচিত নয় আমার যা মনে হয়। এই বর্ষাকালেও যথেষ্ট গরম। তো যাই হোক, আমরা গুরগাঁও থেকে প্রথম যে জায়গাটা গিয়েছিলাম দেখতে, সেটা হচ্ছে কুতুব মিনার। কুতুব মিনার আগেও আমি, মা এসেছি, প্রীতম ছোটোবেলায় এসেছে, ওর অতটা মনে ছিল না। তো আমরা বললাম যে ভালো, এই সুযোগে প্রীতমেরও আরেকবার দেখা হয়ে যাবে। না এখন আসবে। গরম হলে কি হবে, টুরিস্ট ওখানে প্রচুর ছিল, মানে ফরেন টুরিস্টও ছিল, আমাদের ইন্ডিয়ান টুরিস্টও ছিল, সব মিলে অনেক অনেক টুরিস্টই ছিল এবং টিকিটের লাইনও ছিল অল্প। এখানে ফার্স্টেই টিকিট কাটতে হয়, দেন ঢুকতে হয়, হয়তো তোমরা সবাই জানো, আমি জাস্ট এমনি বলছি। তো টিকিট কেটে তারপরে আমরা এবার কুতুব মিনার দেখতে ঢুকছিলাম। ওকে, দেখছি। আমি আগে যখন এসেছিলাম 2013, আমার মনে নেই যে এই রকম সিস্টেমেই ঢোকার ব্যাপার ছিল কিনা, এরকম টিকিট দিয়ে, টোকেন দিয়ে তারপরে ঢুকতে হয়। এইবার তো এটাই দেখলাম, আমার সত্যি মনে নেই যে তখনও এই রকম এন্ট্রি সিস্টেমই ছিল কিনা, বাট এই ঢোকার সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে। মেবি তখনও ছিল, বাট আমার সত্যি এখন মনে নেই। এই যে ডান দিকে জায়গাটা দেখছো, মুঘল গার্ডেন লেখা আছে, মসজিদ আছে, এই জায়গাগুলো দেখছিলাম আর অদ্ভুতভাবে নোস্টালজিয়া হিট করছিল। 2013-এ যখন আমরা ফ্যামিলির সাথে প্রথমবার দিল্লি এসেছিলাম, বিশ্বাস করবে না, আমরা এত মজা করেছিলাম। সেইবারও আমরা একটু গরম পেয়েছিলাম। এইবার আমাদের ফার্স্ট ট্রিপ ছিল সবাই মিলে, আমরা 17 জন মিলে এসেছিলাম এবং সেইবারের পর থেকেই আমরা প্রতি বছর সবাই মিলে একবার করে বছরে ঘুরতে যাই। 17 জন না থাকলে কখনো 12, 13, 14, বাট আমরা সবাই মিলে চেষ্টা করি একটা ট্রিপ করতে, আর সেইটা শুরুই হয়েছিল এই দিল্লি থেকে। চলো তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিই। এটা হয়তো অনেকেই জানে যে কুতুব মিনারের নাম এসেছে কুতুবউদ্দিন আইবকের নাম থেকে, কারণ উনি বানানো শুরু করেছিলেন 1199 সালে। ক্যান ইউ ইম্যাজিন, 1199, কবেকার কথা। অ্যান্ড দেন ওনার সান ইন ল মানে জামাই ইলতুৎমিশ এটা কমপ্লিট করেন 1220 সালে। তোমরা নিশ্চয়ই কুতুব মিনারের ভেতরে আয়রন পিলারের নাম শুনেছ। আয়রন পিলার 23 ফুটেরও বেশি এটা উঁচু। তো এটা চন্দ্রগুপ্ত মানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তৈরি করেছিলেন। এই যে সামনে যে পিলারটা আছে, ক্যান ইউ ইম্যাজিন, এই পিলারটা এত বছর ধরে, এত হাজার বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে। এটাতে এমনই একটা মেটাল দেওয়া আছে যেটা রাস্ট রেজিস্ট্যান্ট। ভাবতে পারছো এটা কোনোদিন রাস্ট পড়ে না? কি অদ্ভুত না? জায়গাটা কিন্তু খুবই সুন্দর। যাই বল তার বল, আলাদা একটা আর্কিওলজিক্যাল ভাইব আছে। কুতুব মিনারের একদম টপে আগে উঠতে দেওয়া হতো, বাট কিছু কারণের জন্য সেটা এখন বন্ধ হয়ে গেছে, হয়তো তোমরা সেটা জানো। যাই হোক, আমাদের দেখা হয়ে গেছে, এইবার আমরা কুতুব মিনার থেকে বেরিয়ে যাচ্ছিলাম। এই যে এটা দিয়ে এক্সিট না? যখন এলাম তখন বেশ মনে হচ্ছিল ঘুরতে পারবো পুরো দিল্লি, বাট এতটা গরম লেগেছে আমার কুতুব মিনার ঘুরে। এই জায়গাগুলো না একটু বড় এরিয়া জুড়ে কুতুব মিনার ঘুরে ফটো তুলে ভিডিও করে গাড়িতে এসে বসেছি। আমি বলেছি, আমাদের ড্রাইভার ভাইয়া আছে, আমি বলেছি যে দাদা আমি এখানে বসবো, আপনিও বসুন, আমি নামবো না। এরা লোটাস টেম্পল দেখে এসছে, সেখানে লাইনও ছিল। আমি খুব ভালোভাবে লোটাস টেম্পল দেখেছি আগে, দ্যাটস ওয়াই আমি আর নামিনি। ওরা দেখলো, আমার তাতেই ভালো লাগছে। এবার এসছি হুমায়ুন টম্ব। হুমায়ুন টম্বেও আমি এই দূর থেকে যতটা দেখা যাচ্ছে দেখছি। আদারওয়াইজ এটা বলছে নাকি ড্রাইভার দাদা যে লোটাস টেম্পলের থেকেও বড় এরিয়া জুড়ে।
আমি নামিনি ঠিকই, আমি আগে দেখেছিলাম, বাট এইবার প্রীতম আর মা গিয়ে একটা ভিডিও করে এনেছিল, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। লোটাস টেম্পল সকাল 8:30 থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। সন্ধেবেলায় বেশ ভালোই লাগে দেখতে। আর এই ছোট্ট বইটা ওখান থেকেই দিয়েছিল, যেটা প্রীতম আমাকে দিয়ে বলল তুই পর যতক্ষণ আমরা ঘুরে আসছি। আমি গাড়িতে বসে আর দূরে দেখা যাচ্ছে, আমি এইভাবেই দেখছি। এই জায়গাটায় আমি আগে আসিনি কখনো, পরে একবার আমি শীতকালের দিকে আসবো। আবারও প্রীতম ভিডিও করে এনেছে, মা আর প্রীতম গেছিল, আমি বাইরে থেকেই দেখেছি। এটা হচ্ছে আকবর মানে হুমায়ুনের যিনি ছেলে, তার মানে আর্থিক সহায়তাতেই তৈরি করা হয়েছিল বলা যেতে পারে। হুমায়ুন টম্ব সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি রোজ খোলা থাকে, এভরিডে, কোনোদিনই এটা বন্ধ থাকে না। এইবার আমরা যাচ্ছিলাম ইন্ডিয়া গেটের পাশ দিয়ে। আমি যেহেতু মাকে বলেই রেখেছিলাম ইন্ডিয়া গেট দিনে দেখে কোনো লাভ নেই, মানে লাভ নেই ইন দ্য সেন্স দিনে তো দেখেইছো, রাতে চলো একবার দেখবো, কারণ সুযোগ আছে যেহেতু রাতে আমরা এখানেই আছি। তো সেই কারণে ইন্ডিয়া গেটটা রাত্রে দেখবো বলে আর আমরা সেভাবে নামিনি সকালবেলায়। আচ্ছা, ইন্ডিয়া গেট যাওয়ার আগে একটা জায়গায় আমরা গিয়েছিলাম, যেটা বলতে ভুলে গেছি, তার কারণ অবভিয়াসলি আমি নামিনি। সেটা হচ্ছে লালকেল্লা মানে রেড ফোর্ট। আবারও মা আর প্রীতম যেহেতু নেমেছিল, তাই ওদের দৌলতে কিছু ভিডিওস আমার হাতে এসেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। শাহজাহান রেড ফোর্ট বানিয়েছিলেন যখন আগ্রা থেকে দিল্লিতে উনি ওনার রাজধানী শিফট করছিলেন। অ্যাকচুয়ালি উনার আদেশেই এটা বানানো হয়। সকাল 9টা থেকে বিকেল 4:30 অবধি এটা খোলা থাকে। আর যন্তর মন্তর জানা হয়? এইবার আমাদের ডেস্টিনেশন ছিল যন্তর মন্তর, আর কনট প্লেসের পাশ দিয়েই যাচ্ছিলাম যাতে মা কনট প্লেসটা দেখেও নেয়। আমি জানি না অন্য রাস্তা আছে কিনা, আমি খুব একটা দিল্লি রাস্তাঘাট সেইভাবে চিনি না, তবে ইচ্ছে করে আরোই গিয়েছিলাম যাতে কনট প্লেসটা মা দেখে নেয়। যদিও পরে একদিন আমরা এসেছিলাম বিকেলে, বাট স্টিল তখন ভাবলাম যে ঠিক আছে মাকে দেখিয়ে দিই। এইবার আমাদের ডেস্টিনেশন ছিল যন্তর মন্তর। আমি অন্য জায়গায় নামিনি বলে আমার কোনো আফসোস হয়নি, বিকজ অলরেডি আমার 1-2বার দেখা, বাট যন্তর মন্তরে নামিনি বলে একটু আফসোস হচ্ছিল, পরে একটু রিগ্রেট হচ্ছিল, বিকজ এই জায়গাটা দেখিনি, তো দেখে আসতে পারতাম। সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি যন্তর মন্তর খোলা থাকে। এবার বলি, এই সমস্ত জায়গা ছাড়াও আমরা অক্ষরধাম এবং রাজঘাট গিয়েছিলাম। আমি ভেবেই এসেছিলাম, জানি অক্ষরধামে অনেকটা হাঁটতে হয়, গরম লাগবে, বাট একটু আমি অক্ষরধামটা নামবো, আমার আগের বারও অপূর্ব লেগেছিল। এইবারও নামলাম, দেখলাম কিন্তু অনেকটা আগে অবধি ওরা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি প্রহিবিটেড করে দেয়। আমি অক্ষরধাম ঢোকার মোড়েরও আগে, মানে মেন গেটেরও আগের মোড়ে যে ভিডিও করেছিলাম সেটাকে ওনাদের সিকিউরিটি গার্ড দ্বারা ডিলিট করানো হয়েছিল। আর ভেতরে ফোন নিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, তাই অক্ষরধামের কোনো ফটো ভিডিও নেই। রাজঘাটে আমি যেহেতু ভেতরে ঢুকিনি, বাইরে নেমেছিলাম, তাই জন্য ওখানে কয়েকটা ফটো তুলেছি, আর মায়েরাও আর আলাদা করে কোনো ভিডিও ওখানে করেনি। আচ্ছা, তোমরা জানিও তো যে জায়গাগুলো আমি দেখালাম বা আমরা ঘুরলাম, সেই জায়গাগুলোতে তোমরা কখনো এসছো, বা যদি আসার প্ল্যান থাকে সেটাও কিন্তু অবশ্যই জানিও। যাই হোক, আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি, আর এই সুন্দর আন্ডারপাসটা তোমাদেরকে না দেখালেই নয়। আমি G20 সামিটের পরে একবার এসছিলাম রাজঘাট, তখনও আমি এটা দেখেছিলাম। আমি জানি না এটা তার আগে করা না পরে, কারণ আমি তার আগে এই জায়গাতে আসিনি। এই রাস্তাটা দারুণই লাগে আমার। আই ডোন্ট নো তোমরা আমার আগের ব্লগ দেখেছো কিনা। আগের ব্লগে আমি শিব মূর্তিতে একবার ঘুরতে আসার কথা বলছিলাম, এই হচ্ছে সেই শিব মূর্তি। প্রীতম বললো যখন এটা দিয়ে ফিরছি একবার দেখে যাই। যাই হোক, নামা হয়নি এইবারও, তার কারণ বৃষ্টি হচ্ছিল, বাট হ্যাঁ অ্যাটলিস্ট মা দেখে নিল জায়গাটা, যেটার কথা বলছিলাম। এটা অ্যাকচুয়ালি দিল্লি আর গুরগাঁওয়ের মাঝেই, ওই মহিপালপুরের দিক করে পড়ে অ্যাকচুয়ালি। তো যাই হোক, এইবার আমরা বাড়ি ফিরছি। সারাটা দিন গরম ছিল, আর আসার সময় ঝিপঝিপে বৃষ্টি। তারপরে গুরগাঁওতে ঢুকে দেখলাম আর বৃষ্টি নেই। তো ঘোরাঘুরি করে বাড়ি চলে এসেছি। আমি কতই বা ঘুরেছি, আমি গাড়িতেই ঘুরেছি ম্যাক্সিমাম, হেঁটে হেঁটে ঘুরেছে তো মা আর প্রীতম। যাই হোক, তো প্রচণ্ডই গরম ছিল। ব্যাস এটাই আজকের মতো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।